Hello everyone, welcome to TWS Academy. Dear students, আজ থেকে আমরা শুরু করছি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই সেশনটা আমরা কন্টিনিউ করব। আজ প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। তার আগে বলে রাখি, অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো ক্লাসটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এখানে পাবে। আমাদের প্রতিটা ক্লাসের যদি তোমরা লিঙ্ক পেতে চাও, কখন কোন ক্লাস হয় এই জিনিসটা তোমরা যদি জানতে চাও, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন সেখানে যুক্ত থাকতে ভুলবে না। সো আজকে 1 নম্বর পর্ব, আমি তোমাদের জিকে টিচার আরাবুল রহমান। তো আমি তোমাদের প্রতিদিন এই ক্লাসটি করাবো, সকলে প্রতিদিন এই ক্লাসটিতে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবে। চলো প্রথম প্রশ্ন আজকে সেশনে আমরা শুরু করছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আচ্ছা, খসড়া কমিটিটা কি? খসড়া কমিটি বা এটাকে আমরা ড্রাফটিং কমিটিও বলতে পারি। সো এর চেয়ারম্যান কে ছিলেন, এই প্রশ্নটা আমাদের আজকের প্রথম প্রশ্ন। সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ইনি ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। খসড়া কমিটি রিলেটেড প্রচুর প্রশ্ন পরীক্ষায় হতে পারে। খসড়া কমিটি সাধারণত সংবিধানের ড্রাফটিং বা খসড়া রচনার দায়িত্বভার গ্রহণ করেছিল। এই খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এবং বি.আর. আম্বেদকর সহ মোট 7 জন সদস্য ছিল এই খসড়া কমিটিতে। কতজন সদস্য ছিল? 7 জন সদস্য ছিল। এই নামটা কিন্তু জেনে রাখতে হয়। এরপরে দেখো, গরিব মানুষের তাজমহল নামে পরিচিত জামা মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিবি কা মাকবরা নাকি মতি মসজিদ? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? কোনটিকে গরিবের তাজমহল বলা হয়ে থাকে? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, সঠিক উত্তর কি হবে? এখানে বিবি কা মাকবারা, এটাকে বলা হয়ে থাকে গরিবের তাজমহল। বিবি কা মাকবারা এটা ডিয়ার স্টুডেন্টস মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। ঔরঙ্গাবাদে অবস্থিত, যেটা মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পড়ে থাকে। তো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মাকবারা এটা একটা সমাধি স্থল। কার সমাধি স্থল? দিলরাস বানু বেগম। দিলরাস বানু বেগমের সমাধিস্থল। এই দিলরাস বানু বেগম ইনি ছিলেন আওরঙ্গজেবের স্ত্রী। তার সমাধিস্থল বিবি কা মাকবারা নামে পরিচিত। এছাড়া দেখো ডিয়ার স্টুডেন্টস, জামা মসজিদ কোথায় অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস? দিল্লিতে অবস্থিত আছে জামা মসজিদ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় অবস্থিত আছে? কলকাতাতে অবস্থিত আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতাতে অবস্থিত। এছাড়া মতি মসজিদ অ্যাকচুয়ালি দুটো মতি মসজিদ আছে, একটা আগ্রার মতি মসজিদ আছে, আগ্রাতে আগ্রা মতি মসজিদ অবস্থিত আছে, এবং দিল্লিতেও কিন্তু একটা মতি মসজিদ আমরা পাবো। অলরাইট, সো এর পরের প্রশ্ন কি? নিচের কোথায় দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? নেক্সট আমাদের একটা প্রশ্ন, দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় অবস্থিত? পরবর্তী কোশ্চেন আমাদের জানতে চেয়েছে। এটার সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প আছে। দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি ছাড়াও জম্মু ও কাশ্মীরে আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প যদি আমরা দেখি বা বাঁধ দেখি, বাগলিহার বাঁধ, সালাল বাঁধ এবং দুলহস্তি ড্যাম, এই সমস্ত ড্যাম বা জলবিদ্যুৎ প্রকল্পগুলি অবস্থিত আছে জম্মু ও কাশ্মীরে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জেনে রাখো, এই তিনটেই কিন্তু জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং একই নদীর উপরে অবস্থিত। এই তিনটেই কিন্তু চেনাব নদীর উপরে অবস্থিত। চেনাব নদীর উপরে অবস্থিত আছে এই বাঁধগুলি। এগুলির মধ্যে দুটোই সিমিলার, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সবকটাই জম্মু ও কাশ্মীর, এবং নদীও যদি বলা হয় বাগলিহার, তারপরে হচ্ছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধ, দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধ, এগুলো সবই চেনাব নদী, যেটা সিন্ধুর একটা উপনদী, তার উপরে অবস্থিত আছে। পরে দেখো, গ্রাফাইটের প্রধান উৎপাদক কোন রাজ্য? গ্রাফাইট এর প্রধান উৎপাদক কোন রাজ্য?
সঠিক উত্তরটা কি হবে? ডিয়ার স্টুডেন্টস, গ্রাফাইটের সর্বাধিক উৎপাদক রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ অ্যাজ পার ইন্ডিয়ান ব্যুরো অফ, মাফ করবে, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন নামক সংস্থার বা ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সের রিপোর্ট অনুযায়ী আমরা যদি দেখি আমাদের দেশের প্রায় 36%, 36% গ্রাফাইট এর মজুত আছে কোথায়? অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশ সর্বাধিক গ্রাফাইটের উৎপাদক, তারপরে সেকেন্ড পজিশনে জম্মু ও কাশ্মীর, তারপরে ঝাড়খণ্ড এবং অন্যান্য রাজ্যরা কিন্তু আছে। গ্রাফাইট তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে কার্বনের একটা রূপ, কার্বনের একটা আলাদা কিন্তু রূপভেদ। এই গ্রাফাইট সব থেকে বেশি অরুণাচল প্রদেশে উৎপাদিত হয়। আচ্ছা, এখানে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন সম্পর্কে একটু জেনে রাখো, এটা সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর কোথায়? ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স এর সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। ওকে, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সের সদর দপ্তর কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত আছে। পরে দেখো, আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 5 নম্বর প্রশ্ন আমাদের আজকে, কিন্তু দ্রুত কিছু প্রশ্ন উত্তর আমরা করব। সকলে যারা ক্লাসে যুক্ত হচ্ছে, প্রথম ক্লাস, সকলে লাইক করে আমাদের সাথে থাকবে। আইন অমান্য আন্দোলন এর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? আইন অমান্য আন্দোলন একটা সর্বভারতীয় আন্দোলন ছিল যেটা মহাত্মা গান্ধীর দ্বারা কিন্তু শুরু করা হয়। এই আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন, যেটা হচ্ছে লাহোর অধিবেশন, 1929 সালে হয়েছিল। সেই লাহোর অধিবেশনে এর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালে শুরু হয়েছিল। এই আন্দোলনটা তাহলে কার দ্বারা শুরু হয়? মহাত্মা গান্ধীর দ্বারা শুরু হয়েছিল। কবে? 1930 সালে। সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এই সালটা আইন অমান্য আন্দোলনটার। এরপরে আইন অমান্য আন্দোলন 1934 সালে মহাত্মা গান্ধীর দ্বারা আন্দোলনটি কিন্তু বন্ধ বা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তো এটা কিন্তু কিছু বছর চলার পরে গান্ধীজি আবার এটাকে প্রত্যাহার করে নেয়। এরপরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক পদার্থ? সব থেকে বেশি স্থিতিস্থাপক পদার্থ কোনটি? রাবার, স্পঞ্জ, গ্লাস নাকি ইস্পাত? সো এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় এটা সম্পর্কে তুমি যদি না জানো তাহলে উত্তর করতে পারবে না। তো আমাদের প্রথমে জেনে দিতে হবে এখানে সর্বাধিক স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত। এখানে স্থিতিস্থাপক পদার্থ বলতে এমন একটি পদার্থকে বোঝানো হয় যা বাহ্যিক শক্তি প্রয়োগের পর আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়। এই ধরনের পদার্থগুলোকে কি বলা হয়? স্থিতিস্থাপক পদার্থ বলা হয়ে থাকে। সাধারণত বাহ্যিক শক্তির দ্বারা তুমি একটা পদার্থকে তার উপরে বল প্রয়োগ করে সেটাকে কিন্তু তুমি বড় করছো, অথবা সেই পদার্থটার তুমি অবস্থার পরিবর্তন ঘটাচ্ছ। তুমি যখন বল প্রয়োগটা সরিয়ে নেবে তখন সেটা আবার তার আগের অবস্থাতে ফেরত যাবে। এটাকে আমরা সাধারণত স্থিতিস্থাপক পদার্থ বলবো। যেমন রাবার, স্পঞ্জ, রাবারটা খুবই কিন্তু একটা উদাহরণের মধ্যে পড়ে থাকে স্থিতিস্থাপক পদার্থের মধ্যে। বাকি সবগুলো কিন্তু স্থিতিস্থাপক পদার্থের যদি আমরা দেখি কিছু এখানে তথ্য তোমাদের দেওয়া আছে। রাবার একটি খুবই স্থিতিস্থাপক পদার্থ, তবে এটি অনেকটাই প্রসারিত এবং সংকুচিত হতে পারে। এটা যতটা প্রসারিত হয় ততটা কিন্তু আবার সংকুচিতও হতে পারে। এটি তার আকারের অনেক পরিবর্তন আনতে সক্ষম হলেও সর্বাধিক শক্তির প্রয়োগের পর এটি স্থিতিস্থাপকতা হারাতে পারে। অর্থাৎ তুমি যদি সর্বাধিক শক্তি প্রয়োগ করো তাহলে কিন্তু এর স্থিতিস্থাপকতা হারিয়ে যেতে পারে। এরপরে স্পঞ্জ একটি স্থিতিস্থাপক পদার্থ হলেও এটি খুব বেশি শক্তি সহ্য করতে পারে না এবং আঘাত পাওয়ার পর তার আকারে স্থায়ী পরিবর্তন আসতে পারে। স্থায়ী পরিবর্তন হতে পারে, তার আগের পুরো অবস্থাতেই যে ফেরত যাবে এমন নয়, কিছুটা পরিবর্তন হতে পারে, পুরোটাই যে আগের অবস্থায় ফেরত যাবে এমন কিন্তু নয়। এরপরে গ্লাসের স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলতে পারে খুবই দ্রুত, কারণ এটি খুব ভঙ্গুর। গ্লাস বাহ্যিক চাপ বা টান সহ্য করতে পারে না এবং এটি চূর্ণ হয়ে যায়। গ্লাসে তুমি যদি বাহ্যিক শক্তি প্রয়োগ করো তো একটা গ্লাস কি হয়? চূর্ণ হয়ে যায়। বেসিক একটা পয়েন্ট। এখানে ইস্পাত বা স্টিল কি? ইস্পাত বা স্টিলটাকে কেন এখানে ডিয়ার স্টুডেন্টস উত্তর হিসাবে নেওয়া হয়েছে? আমরা যদি দেখি এখানে কেন উত্তর হিসাবে নেওয়া হয়েছে ইস্পাতটাকে, তাহলে এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে ইস্পাত বা স্টিল এটা শক্ত এবং টেকসই, এটি অনেক বেশি আঘাত সহ্য করতে পারে এবং তার আকারে খুব সামান্য পরিবর্তন আনতে পারে। তাই এটি সর্বাধিক স্থিতিস্থাপক পদার্থ হিসাবে বিবেচিত হয়। তুমি যতই এতে আঘাত আনো এটা কিন্তু সামান্য পরিবর্তন হয় এবং পরে আবার কিন্তু আগের জায়গাতে ফেরত যেতে সক্ষম হতে পারে। সো এই কারণে এটা কিন্তু সর্বাধিক স্থিতিস্থাপক পদার্থ হিসাবে
পরিচিত। অলরাইট, চলো এরপরে যদি আমরা দেখি নেক্সট প্রশ্ন, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, এখানে আমেরিকা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ কে বোঝানো হয়েছে, ঠিক আছে, ইউএসএ বা কানাডা, ভারত, মায়ানমার, ভিয়েতনাম এবং লাওস। সঠিক উত্তর আমরা নেব এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝখানে যে লাইনটা আছে সেটাকে আমরা সাধারণত বলে থাকি 49তম প্যারালাল লাইন বা আমেরিকা কানাডা বর্ডার বলা হয়ে থাকে। এটি এই দুটি দেশের মাঝে অবস্থিত আছে। এবং খুবই ইম্পর্টেন্টলি একটা জিনিস জেনে রাখো, এই যে 49তম প্যারালাল লাইন বা 49তম যে লাইনটা আছে, এই প্যারালাল লাইনটা ডিয়ার স্টুডেন্টস বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। এটা কি বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। বিভিন্ন দেশের মধ্যে বর্ডার আছে, যেমন ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, বাংলাদেশ, বিভিন্ন দেশের যেমন সীমান্ত আছে, তেমনই বিশ্বের ভিতরে সব মোটামুটি দেশের কিন্তু কোনো না কোনো দেশের সাথে বাউন্ডারি আছে। তো তেমন বিশ্বের ভিতরে সব থেকে বড় বর্ডার, অন্তর্দেশীয় বর্ডার বা আমরা যদি দেখি আন্তর্জাতিক বর্ডার বা সীমান্ত আছে কোন দুটি দেশের মাঝে? ইউএসএ এবং কানাডার মাঝে। ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত? চলো ডিয়ার স্টুডেন্টস এটার উত্তর করে ফেলো। এটার সঠিক উত্তর কি হবে? ক্যান্টারবেরি এক ধরনের তৃণভূমি। এই গ্রাসল্যান্ড বা তৃণভূমিটা আমরা দেখতে পাই সাধারণত নিউজিল্যান্ডে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ, এখানে তোমরা তৃণভূমি দেখতে পাচ্ছ, প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকাতে দেখতে পাওয়া যায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে আমরা প্রেইরি তৃণভূমি অঞ্চল দেখতে পাবো। পম্পাস দক্ষিণ আমেরিকাতে দেখা যায়, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা অঞ্চলে পম্পাস দেখতে পাওয়া যায়, তো দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। স্টেপ মধ্য এশিয়াতে কাজাকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, এই সমস্ত স্থানে কিন্তু আমরা সাধারণত দেখতে পাই স্টেপ তৃণভূমি অঞ্চল বা স্টেপ এক ধরনের কিন্তু বিশেষ তৃণভূমি, এটা মধ্য এশিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। সাভানা, সাভানা আমরা দেখতে পাই আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকাতে, ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার মধ্যেই ব্রাজিলটা পড়ে থাকে, তো এখানে আমরা সাভানা দেখতে পাই। ওকে, এরপরে পুস্তাজ, পুস্তাজটা হাঙ্গেরিতে দেখা যায়। হাঙ্গেরি কোথায়? ইউরোপের, পূর্ব ইউরোপের একটা দেশ হচ্ছে হাঙ্গেরি, তো হাঙ্গেরিতে আমরা পুস্তাজ তৃণভূমি দেখতে পাই। এছাড়া আরেকটা তৃণভূমির নাম আমাকে সর্বোপরি এখানে বলতে হয়, যেটা পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে ডাউন্স তৃণভূমি। কোথায় অবস্থিত? ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত? নিউজিল্যান্ডেরই কাছে অবস্থিত। নিউজিল্যান্ড যে মহাদেশে অবস্থিত সেই মহাদেশেরই একটা দেশ, নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাই ডাউন্স তৃণভূমি। আরেক ধরনের তৃণভূমি আছে ভেল্ড তৃণভূমি। কোথায় দেখতে পাওয়া যায় ভেল্ড? ভেল্ড আমরা দেখতে পাই দক্ষিণ আফ্রিকাতে। যতটা পরিমাণে আমরা তথ্য তথ্য গ্রহণ করব ততটা কিন্তু আমাদের লাভ। চলো এরপরে দেখি, নিম্নের কোনটি কাবেরী নদীর একটি উপনদীর নাম? কাবেরী নদী কোথায় আছে? দক্ষিণ ভারতে আছে, তাই না? দক্ষিণ ভারতে আছে। তো দক্ষিণ ভারতের এই কাবেরী নদীটা ডিয়ার স্টুডেন্টস, এর একটা উপনদীর নাম কি? মুসি, ভবানী, মঞ্জিরা, তুঙ্গভদ্রা। সঠিক উত্তর হবে ভবানী। ভবানী এটা একটা কাবেরীর উপনদীর মধ্যে পড়ে। এই ভবানীর উপরে আছে নিম্ন ভবানী বাঁধ, নিম্ন ভবানী বাঁধ, যে বাঁধটা তামিলনাড়ুর একটা কিন্তু বাঁধ বা তামিলনাড়ুতে অবস্থিত আছে, নিম্ন ভবানী বাঁধ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় নিম্ন ভবানী বাঁধ কোথায় আছে, আমরা বলবো স্যার তামিলনাড়ুতে অবস্থিত আছে নিম্ন ভবানী বাঁধ, যেটা এই কাবেরীর একটা উপনদী ভবানীর উপরে আছে। এছাড়া মুসি, মুসি নদীটা কৃষ্ণার উপনদী, কৃষ্ণা নদীর উপনদী। দুর্দান্ত প্র্যাকটিস হবে, সকলে লাইক করে ফেলো ক্লাসে। মঞ্জিরা হচ্ছে গোদাবরীর উপনদী, গোদাবরীর উপনদীর নাম কি? মঞ্জিরা নদী। এরপরে তুঙ্গভদ্রা কৃষ্ণার প্রধান উপনদী, এটাও কিন্তু কৃষ্ণার একটি
উপনদী হিসাবে পরিচিত। গুড। সো এগুলি হচ্ছে বিভিন্ন নদী এবং তার উপনদীর নাম এখানে দেওয়া আছে। যে কোনো একটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তার জন্য আমাদের কিন্তু প্রিপারেশন রাখতে হবে। এরপরে দেখো নিচে কোনটি মৌলিক অধিকার, কোনটি একটি মৌলিক অধিকার, এখানে কর্মের অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি উপরের সবগুলি এখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে? সঠিক উত্তরটা কি হবে? কোনটি এখানে একটি মৌলিক অধিকার? শোষণের বিরুদ্ধে অধিকার একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে থাকে। এরপরে যদি আমরা দেখি মৌলিক অধিকার 6টি প্রকারের মৌলিক অধিকার হয়ে থাকে। 6 প্রকারের মৌলিক অধিকার হয়ে থাকে সাধারণত, যেমন সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, শোষণের বিরুদ্ধে অধিকার, প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লয়টেশন, এছাড়া ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ান, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তো এখানে এই সমস্ত কিন্তু ডিয়ার স্টুডেন্টস কিছু মৌলিক অধিকারের নাম দেওয়া আছে। মৌলিক অধিকার 6 প্রকারের হয়, সেই 6টি মৌলিক অধিকার এখানে কিন্তু দেওয়া আছে। অলরাইট, এটা একটু সকলে খাতায় নোট করে নেবে। এছাড়া যদি আমরা দেখি না, এখানে ডিয়ার স্টুডেন্টস ইনডাইরেক্টলি ভাবে কর্মের অধিকার, এটাও একটা কিন্তু ডিয়ার স্টুডেন্টস মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সংবিধানের 19 নম্বর ধারায় 6 প্রকারের স্বাধীনতার অধিকার আছে, তার ভিতরে একটা স্বাধীনতার অধিকার হচ্ছে বৃত্তি বা পেশা অবলম্বন। তো পেশা আর কর্ম অনেকটাই সিমিলার বিষয়। তো এখানে আমরা কিন্তু এটাও অ্যাকচুয়ালি উত্তর হবে, কিন্তু এখানে মুখ্য মৌলিক অধিকার হিসাবে যদি আমরা দেখি, এটা শোষণের বিরুদ্ধে অধিকার, এটাকে আমরা উত্তর নিতে পারি। অনেক স্টুডেন্ট হয়তো কনফিউজিং হয়ে যাবে, স্যার কর্মের অধিকারটা আপনি এখানে অপশানে রেখেছেন। দেখো এটা অপশানে ছিল, হয়তো দেখা হয়নি, কিন্তু এটাকে যেহেতু মুখ্য একটা মৌলিক অধিকারের মধ্যে আসছে না এই 6 প্রকারের, তো আমরা তখন এই শোষণের বিরুদ্ধে অধিকারটাকে উত্তর নিতে পারি। ঠিক আছে, চলো এরপরে দেখি আমরা গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো। গ্যালভানাইজেশনটা কি? দেখো গ্যালভানাইজেশনে দস্তার ব্যবহার করা হয়। দস্তা ছাড়া আরও এক ধরনের দস্তাটাকে আমরা কি বলে থাকি? জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক বা দস্তার ব্যবহার করা হয়ে থাকে। লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তার উপরে দস্তার আবরণ দেওয়া হয়। এই প্রক্রিয়া হচ্ছে গ্যালভানাইজিং প্রক্রিয়া বা গ্যালভানাইজেশন প্রক্রিয়া, এটাকে বলা হয়ে থাকে। তো গ্যালভানাইজেশনে কিসের ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশনে আমরা ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছি দস্তার ব্যবহার করা হয়। আর কিসের ব্যবহার করা হয়? আর লোহার উপরে দস্তার প্রলেপ দেয়া হয়। কেন দেয়া হয়? লোহাটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা গঠন করে থাকে, তাই তো? মরিচা মানে জং ধরে থাকে সাধারণত লোহাতে, লোহা নষ্ট হয়ে যায়, এই কারণে গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু এটা রক্ষা করা হয়। পরে দেখো 2024 সালে ডিসেম্বর মাসে সিরিয়ার তৎকালীন রাষ্ট্রপতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে কে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করে? সম্প্রতিকালে কে সিরিয়ার রাষ্ট্রপতির দায়িত্বে আছেন? এবং সিরিয়ার আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন 2024 সালের ডিসেম্বর মাসের আগে যিনি সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন বাশার আল আসাদ, সেই আসাদ তাকে ক্ষমতাচ্যুত করে কে বর্তমানে সিরিয়ার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছে? দারুণ একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অলরাইট, তো এখানে ডিয়ার স্টুডেন্টস সঠিক উত্তর কি হবে? আবু মোহাম্মদ আল জুলানি ইজ রাইট অ্যান্সার, অপশন এ। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, আসাদ ফ্যামিলি বা আসাদ, বাশার আল আসাদ এবং তার ফ্যামিলি অলমোস্ট প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে সিরিয়াতে কিন্তু তারা শাসন করে আসছে, এবং সেখানে এক ধরনের কিন্তু অটোক্রেটি সৃষ্টি করেছিল তারা, এবং এক ধরনের অটোক্র্যাট সরকারও তাদেরকে কিন্তু বলা হতো। সো এই বাশার আল আসাদ, তাদের বিরুদ্ধে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এটা একটু মাথায় রাখবে, সিরিয়ার গৃহযুদ্ধ কবে শুরু হয়? সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে? 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়, এবং 2024 সালে এসে বাশার আল আসাদ তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হন। আচ্ছা, এখানে সিরিয়া সম্পর্কে দুটো তথ্য। এক হচ্ছে সিরিয়ার রাজধানী কি? দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, এবং বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর হিসাবে এটা পরিচিত। তো এটা থেকে আমাদের ডব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে ডিয়ার স্টুডেন্টস প্রশ্ন এসেছিল যে
ঠিক আছে, এটা একটা ডব্লিউবিপির পিওয়াইকিউজ, যে বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম কি? দামেস্ক। সিরিয়ার দামেস্ক হচ্ছে প্রাচীনতম রাজধানী শহর। আর সিরিয়ার মুদ্রার নাম হচ্ছে সিরিয়ান পাউন্ড। সিরিয়ান পাউন্ড। গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? নেক্সট প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নামটা কি? বলে ফেলো সকলে। ওকে, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে ফেরাস সালফেট। FeSO4 হচ্ছে এর সংকেত, FeSO4 বা ফেরাস সালফেট গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম। নেক্সট হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি কোন দেশে প্রথম দরিদ্র বিমোচন কর্মসূচি চালু করে? দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এরা সাধারণত এশীয় ভারত মহাসাগর এবং প্যাসিফিক অঞ্চলে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে, দেয়ার স্টুডেন্টস, এশীয় দেশগুলোতে দরিদ্র বিমোচনের পিছনে কিন্তু বিগত কয়েক দশক ধরে কাজ করে চলেছে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রথম দরিদ্র বিমোচন কর্মসূচি চালু করেছিল আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশে। এবং এডিবি, এডিবি সম্পর্কে দুটো তথ্য জেনে রাখতে হবে। এডিবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এডিবি 1966-তে প্রতিষ্ঠা হয় এবং এডিবির সদর দপ্তরটা কোথায় অবস্থিত? এডিবির সদর দপ্তর হচ্ছে প্যাসিফিক ওশান রিজনের একটা কান্ট্রি, নাম হচ্ছে ফিলিপাইন্স। এই ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। ফিলিপাইন্সের রাজধানীর নাম কি? ম্যানিলা। সো ম্যানিলাতে ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে সদর দপ্তর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন? হাওয়া মহল একটা ট্যুরিস্ট প্লেস, হাওয়া মহল এটা কে নির্মাণ করেছিলেন? ডিয়ার স্টুডেন্টস সঠিক উত্তর কি হবে? হাওয়া মহল এটা ডিয়ার স্টুডেন্টস নির্মাণ করেছিলেন সওয়াই প্রতাপ সিং। সওয়াই প্রতাপ সিং, ঠিক আছে, নামটা আমি লিখে দিই। মহারাজ সওয়াই প্রতাপ সিং। ওকে, সো এখানে একটা জিনিস দেখো, মহারাজ সওয়াই প্রতাপ সিং যে হাওয়া মহলটা নির্মাণ করে এটা একটা ট্যুরিস্ট প্যালেস বর্তমানে। এবং এই হাওয়া মহলটা ডিয়ার স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের এখান থেকে জানতে হয়, এটা কোথায় অবস্থিত আছে? এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোথায় অবস্থিত? হাওয়া মহলটা ডিয়ার স্টুডেন্টস অবস্থিত আছে জয়পুরে। জয়পুর, রাজস্থান। সেখানে মহারাজ সওয়াই প্রতাপ সিং এটা নির্মাণ করেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিলেন? INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠাতা ছিলেন কে? INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন ক্যাপ্টেন মোহন সিং। কততম সংবিধান সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয়? যাহ বাবা, এটা তোমার অ্যানিমেশন দেওয়া হয়নি, সো এটা তো দেখেই উত্তর করবে তোমরা। কততম সংবিধান সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন যুক্ত হয়? অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়। এখানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল ভারতীয় সংবিধানে, ভারতীয় সংবিধানে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর দ্বারা চালু হয়েছিল, বা ভারতের সংবিধানে এটাকে কিন্তু সেখানে ভারতের সংবিধানে স্থান দেওয়া হয়েছিল দলত্যাগ বিরোধী আইনটাকে 1985 সালে। সংবিধানের 10ম তফসিলের অধীনে দলত্যাগ বিরোধী আইন আছে। কোথায় আছে এটা? সংবিধানের 10তম তফসিলে আছে। তো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, এখানে তোমাদের দলত্যাগ বিরোধী আইন কবে যুক্ত হয়েছে না দিয়ে এখানে দিতে পারে তোমাদের যে 10ম তফসিল বা 10th শিডিউল কবে যুক্ত হয়েছে। সেম উত্তর হবে 10th শিডিউলেই কিন্তু দলত্যাগ বিরোধী আইনটা আছে। ওকে, সো সেটাও কিন্তু একই উত্তর হবে, 10 শিডিউল যা দলত্যাগ বিরোধী আইন সেখানেই আছে। এরপরে রাজীব গান্ধী সরকারের অধীনে এটা চালু হয়েছিল। তো তৎকালীন সময়ে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন। নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটি উভধর্মী অক্সাইড, আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড নাকি প্রশম অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইডটা আসলে কি?
বলো দ্রুত। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটি ক্ষারীয় অক্সাইড। আচ্ছা, ক্ষারীয় অক্সাইড কি? ক্ষারীয় অক্সাইড হচ্ছে অ্যাসিড যেগুলো হয়ে থাকে, অ্যাসিড দ্রব্যের সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ এবং ডিয়ার স্টুডেন্টস জল তৈরি করে থাকে। অলরাইট, এটা একটু মাথায় রাখবে। এবং এছাড়া আমরা যদি কিছু আরও তোমার ওই আহ, আহ, কি বলে এটাকে, ক্ষারীয় অক্সাইডের উদাহরণ বলে থাকি, তেমন হচ্ছে উদাহরণের মধ্যে সোডিয়াম অক্সাইড আসে, সোডিয়াম অক্সাইড, তারপরে পটাশিয়াম অক্সাইড, এগুলি কিন্তু ডিয়ার স্টুডেন্টস এক একটি ক্ষারীয় অক্সাইডের উদাহরণ। মিনামাটা রোগ হয় কিসের দূষণের ফলে? এটা আজকের প্রথম ক্লাসের প্রথম হোমওয়ার্ক, এটার উত্তর সকলে করে জানাবে। মিনামাটা রোগটা কিসের কারণে হয়ে থাকে অবশ্যই সকলে জানাবে। আর ক্লাসটি কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? আচ্ছা, আমাদের ভারতে কিন্তু 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কিন্তু আমাদের ভারতে মোট হাইকোর্ট আছে কতগুলো জানো? ভারতের সমস্ত রাজ্যকে হাইকোর্টের আওতায় আনার কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু আমাদের ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকার সত্ত্বেও আমাদের ভারতে হাইকোর্ট আছে। মোট হাইকোর্ট আছে কতগুলি? 25টি হাইকোর্ট আছে, অর্থাৎ এক বা একাধিক রাজ্যের জন্য কিন্তু কমন হাইকোর্ট আছে আমাদের ভারতে। যেমন অরুণাচল প্রদেশের মধ্যে 4টি রাজ্য আসে, 4টি রাজ্যে মিলে মাফ করবে, সরি, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে 4টি রাজ্য এসে থাকে। একটি হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য, আরেকটি হচ্ছে অসম রাজ্য, অসম। আর কোন কোন রাজ্য এসে থাকে? যেমন হচ্ছে মিজোরাম রাজ্য, যদি আমরা দেখি মিজোরামটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন হাইকোর্টের আন্ডারে এসে থাকে? মিজোরামটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের মধ্যে এসে থাকে। মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ এবং আরেকটি রাজ্য হচ্ছে নাগাল্যান্ড। এগুলো সবই হচ্ছে আমাদের নর্থ ইস্টের রাজ্য। এই 4টি রাজ্যের জন্য একটাই কমন হাইকোর্ট, নাম হচ্ছে তার গুয়াহাটি হাইকোর্ট, যেটা অসমে অবস্থিত আছে। বিশ্ব বই দিবস পালন করা হয় কোন দিনে? আমাদের আজকের 20 নম্বর প্রশ্ন, বিশ্ব বই দিবস কোন দিনে পালন করা হয়? বই দিবস আমরা পালন করে থাকি 23শে এপ্রিল, একটু ফাস্ট করছি। নেক্সট আমরা যদি দেখি এখানে কিছু গুরুত্বপূর্ণ দিবসের নাম দেওয়া আছে, যেমন শিক্ষক দিবস আমরা 5ই সেপ্টেম্বর পালন করে থাকি, শিশু দিবস 14ই নভেম্বর, বিশ্ব এইডস দিবস 1লা ডিসেম্বর, মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, বিশ্ব ক্যান্সার দিবস 4ঠা ফেব্রুয়ারি, বিশ্ব জল দিবস 22শে মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য বেসিক কিছু ইম্পর্টেন্ট দিবসের নাম, যেগুলো থেকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গাতে প্রশ্ন এসেছে এবং আবারও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এখান থেকে। সো অলরাইট, এই কয়েকটা দিবস একটু খাতায় সকলে নোট করে রাখো, শিক্ষক দিবস, শিশু দিবস, এইডস, মানবাধিকার দিবস সহ বিভিন্ন দিবস তোমরা খাতাতে নোট করে নেবে। চলো এরপরে, পিপলস ব্যাংক কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম? কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে পিপলস ব্যাংক? এনিবডি? পিপলস ব্যাংক হচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে পিপলস ব্যাংক। ওকে, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের ক্ষেত্রে কি? ভারতের ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পাকিস্তানের ক্ষেত্রেও আছে ডিয়ার স্টুডেন্টস এসবিপি, অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এসবিপি, স্টেট ব্যাংক অফ পাকিস্তান হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাংক অফ বাংলাদেশ। ঠিক আছে, ব্যাংক অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি? যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে এদের কেন্দ্রীয় যে ব্যাংক সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ফেডারেল রিজার্ভ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম। এরপরে প্রশ্ন, কলেরার কারণ কি? কলেরাটা কি কারণে হয়ে থাকে? কিসের কারণে হয়?
ই কোলাই, সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি, মাইক্রোব্যাকটেরিয়াম কিসের কারণে কলেরা হয়ে থাকে? কলেরার যে জীবাণু বা কলেরাটা যেটার কারণে হয়ে থাকে সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এটা এক ধরনের কি ব্যাকটেরিয়া। তো কলেরা তাহলে কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে পড়ে। কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, কোনটা কি ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা আহ, আহ, তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা প্রোটোজোয়া ঘটিত রোগ, কোনটা ছত্রাক বা ফাঙ্গি ঘটিত রোগ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো আমাদের মনে রাখতে হবে কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটি দূষিত জল বা জল দূষণ বা এই ভিব্রিও কলেরি দ্বারা এফেক্টেড জল খেলে কিন্তু ছড়ায়। তো আমরা বলতে পারি এটা হচ্ছে জলবাহিত রোগ। এটা বহন হয়ে থাকে কিসের মাধ্যমে? জলের মাধ্যমে কিন্তু বহন হয়ে থাকে আর ছড়িয়ে থাকে, বা এটার মূল কারণ হচ্ছে ভিব্রিও কলেরি। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? নোবেল পুরস্কার প্রদান করে থাকে কোন দেশের সংগঠন? সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে। কিন্তু সব ক্ষেত্রে নয়, শান্তিতে নোবেল পুরস্কার অন্য দেশ প্রদান করে থাকে। মনে রাখতে হবে শান্তিতে নোবেল প্রদান করে কে জানো? শান্তিতে নোবেল প্রদান করেন নরওয়ে। নরওয়ে দেশ কিন্তু শান্তিতে নোবেলটা দিয়ে থাকে। এরপরে পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত সর্বশেষ মৌর্য শাসক ছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন? প্রথম শুঙ্গ শাসক বা শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, প্রথম শুঙ্গ শাসক কে ছিলেন? তিনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ। আচ্ছা, তিনি মৌর্য বংশের একজন শাসককে হত্যা করেছিলেন, যিনি মৌর্য বংশের শেষ শাসক ছিলেন। তিনি হলেন বৃহদ্রথ মৌর্য, মৌর্য বংশের লাস্ট রুলার। এখান থেকে একটা প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মৌর্য বংশের পরে কোন বংশ শাসন করেছিল মগধে? আমরা কি বলবো মৌর্য বংশের পরে তাহলে কোন বংশ শাসন করেছিল? শুঙ্গ বংশ কিন্তু মৌর্য বংশের পরে শাসন করেছিল মগধে। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা আমাদের আজকের শেষ প্রশ্ন, আমরা এটা দিয়ে আজকে সেশনটি শেষ করব। পরের দিনে ক্লাস আমরা আবার আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রতিদিনের ক্লাসগুলো তোমরা যদি দেখতে থাকো এরকম কিন্তু আমরা কন্টিনিউ করতে থাকবো, ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিয়ে তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ ক্লাস নিয়ে আসবো। এই ক্লাসটা তোমরা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু দেখতে পারো, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসটা হেল্পফুল হবে। তো নামদফা জাতীয় উদ্যান কোথায় আছে? অরুণাচল প্রদেশে অবস্থিত আছে নামদফা জাতীয় উদ্যান। এই ছিল আজকের আমাদের ক্লাস। আমি আরাবুল রহমান তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, তোমাদের জিকে টিচার। তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং প্রতিদিনের ক্লাসটা কিন্তু প্রতিদিনে দেখতে থাকবে। ভালো থাকবে, বাই।